সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। এখানে উদ্দীপকে প্রথমে আমি লক্ষ্য করতে পারছি যে এখানে চারটা বিন্দু দেওয়া আছে, এ বি সি আর হচ্ছে ডি। এটা চারটা বিন্দুই হচ্ছে কি চতুর্ভুজের শীর্ষবিন্দু। ওকে, খুবই ভালো কথা। এখন আমরা সরাসরি দেখবো আমাদের উদ্দীপকটা সৌজন্য সাপেক্ষ পড়ে ফেললাম। এখন আমরা ক নাম্বার কোশ্চেনে সরাসরি চলে যাব। বলছে সি বিন্দুগামী, মানে সি বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখা যার ঢাল হচ্ছে কি আবার 2। এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, বিন্দুগামী বলতে হচ্ছে কি যে ঢাকাগামী বাস, মানে কি ঢাকা দিয়ে যাবে। তাহলে এই বিন্দুগামী বাস মানে অবশ্যই বিন্দুগামী বাস না, বিন্দুগামী সরলরেখা অবশ্যই কি সি বিন্দু দিয়ে যাবে। তো সি বিন্দুটা কি -4,5। তাহলে একটা বিন্দু দেওয়া আছে আর একটা ঢাল দেওয়া আছে। তো একটা বিন্দু আর একটা ঢাল যদি আমাদের দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্রটা হচ্ছে কি, যে দেখো আমরা হচ্ছে এখানে এই দেখো গেল, ঠিক আছে। বিন্দু সরলরেখার সমীকরণ এখানে দেওয়াই আছে, সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলাটা এখানে দেওয়াই আছে। ওকে, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে সেক্ষেত্রে যে দেখো এটা হবে, এই যে দেখো y - y1 = m × x - x1। ওকে, মানে হচ্ছে আমাদের ওইখান থেকে তোমার এটা দেওয়া যায় না, যে এটা হচ্ছে তোমার সূত্র। এখানে y1 আর x1 হচ্ছে কি যে কোনো একটা বিন্দু, যেমন এটা হচ্ছে এই দেখো একটা বিন্দু দেওয়া আছে না, তাহলে এটাই হচ্ছে তোমার x1, এটা হচ্ছে y1। আর এখানে x আর y কিন্তু চলকাকারই থাকবে। এই সমীকরণে x মানে বোঝাবে x অক্ষকে, y মানে বোঝাবে y অক্ষকে। x মানে x অক্ষ, y মানে কি বলতো y অক্ষ। ওকে, আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা হচ্ছে এমটা আবার কি, এম হচ্ছে যে ঢাল, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় না, তাহলে এম হচ্ছে কি হয় বলতো ঢাল। তাহলে ঢাল যেহেতু 2, তাহলে এম এর মান কি হবে বলতো 2। এই অনুপাতে এখন জাস্ট তুমি মানগুলো জাস্ট বসাই দাও। তাহলে দেখো y1 এর জায়গায় কত লিখবে 5, x1 এর জায়গায় দিবে কি বলতো 4, তাই তো। এই যে -4 হবে তখন, কিন্তু -4, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলতো +4। সেজন্য এখানে একবারে +4 করে লিখছে। এরপরে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে কি বলতো 2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে এটা হয়ে যাবে তোমার 2x, এটা হবে 4 × 8। 8 হওয়ার পরে তারপরে কি বলতো যা সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। ওকে, দেখো যে তোমার এই পাশে চলে গেলে এটা সব 0 হয়ে যাবে। যেমন দেখো এই যে এই পাশে সব চলে গেল, তাহলে 0 হয়ে গেল। এখানে থাকলো 2x + 8 আর এখানে হলো কি -y + 5। এটাকে তুমি হচ্ছে সাজিয়ে লেখো, তাহলে দেখবা যে এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। আশা করি তোমরা এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ক নম্বর কোশ্চেনে, কিন্তু শেষ সমীকরণ বের করতে বলছে, সমীকরণ চলে আসছে আমাদের। ওকে, এরপর আমরা সরাসরি চলে যাবো আমাদের খ নম্বর কোশ্চেনটাতে। খ নম্বর কোশ্চেনটা কি বলছে, ABCD চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। তার মানে উদ্দীপকে আমাদের যে চতুর্ভুজটার কথা বলা হয়েছে, এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই চতুর্ভুজটা আসলে কেমন প্রকৃতির এটা তোমাকে দেখাইতে বলছে। কেমন প্রকৃতির মানে হচ্ছে কি বলতো, যে তুমি এটা আয়ত না সামান্তরিক, হ্যাঁ এটা কি সেটাই তুমি হচ্ছে এখন বের করবে। কিভাবে বের করবে, তোমার হচ্ছে বর্গের ব্যাপারটা জানো। বর্গের ক্ষেত্রে কি হয় বলতো, প্রত্যেকটা বাহু কি হবে বলতো সমান হবে, প্রত্যেকটা বাহু সমান হবে। আবার কি কর্ণগুলোও সমান হবে, কর্ণগুলোও সমান হবে। রম্বসের ক্ষেত্রে কি হবে, রম্বসের ক্ষেত্রে দেখো তোমার প্রত্যেকটা বাহু সমান হবে ঠিকই, কিন্তু কর্ণগুলো কি হবে বলতো সমান হবে না। যে কর্ণগুলো কোণগুলো আছে এগুলো কিন্তু সমান হবে না। আবার হচ্ছে আয়তের ক্ষেত্রে কি হয়, আয়তের ক্ষেত্রে যে দেখো প্রত্যেকটা বিপরীত বাহুগুলো সমান হয়। দেখো এই যে 2 জোড়া বিপরীত বাহু আছে, বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু আবার কর্ণগুলোও সমান হবে। আর সামান্তরিকের কি হবে বলতো, সামান্তরিক এই যে আয়তের মতো একটু বাঁকা হবে, এরও বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু কর্ণগুলো দেখো সমান হবে না, কর্ণগুলো সমান হবে না। ওকে, তাহলে এই 4টার মধ্যে যে কোনো একটা হবে। তো আমি কিভাবে বের করতে পারবো, বিন্দুগুলোর দূরত্ব বের করে করে। ওকে, বিন্দুগুলোর দূরত্ব যদি আমি দেখি, আর এটা কিন্তু অবশ্যই যে বিপরীত বাহুগুলো বোঝার জন্য তোমাকে অবশ্যই বিন্দুগুলো কিন্তু ছক কাগজে স্থাপন করে নিতে হবে। ছক কাগজে যদি স্থাপন করার সময় নাও পাও, তাহলেও কিন্তু যে খাতার মধ্যে x অক্ষ y অক্ষ এঁকে ঘরগুলো ঠিক রেখে যে এরকম একটা চিত্র কিন্তু অ্যাটলিস্ট তোমাকে আঁকতেই হবে। দেখো এই যে এখানে যে চিত্রটা দেওয়া আছে, এখানে তোমাকে ঘরগুলো ঠিক রাখতে হবে। ঘরগুলো ঠিক রাখতে বলতে আমি এটা মিন করতে যাচ্ছি যে দেখো এখানে হচ্ছে তোমার এই যে 6,5 মানে x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ। তো x এর মান পজিটিভ হচ্ছে ডান দিকে, আর নেগেটিভ মানগুলো কোন দিকে পাওয়া যায়, বাম দিকে। আর y এর পজিটিভ মানগুলো উপরে, নেগেটিভ মানগুলো নিচের দিকে পাওয়া যায়। যেমন 6,5 মানে x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ। তাহলে দেখো x অক্ষ বরাবর এই যে 6 ঘর গেছে, y অক্ষ বরাবর এই যে 5 ঘর, দেখছো 5 হয়ে যাচ্ছে। ওকে ব্যাপারটা। এরপরে যেমন x এর ঋণাত্মক দিকে দেখো এই যে বাম দিকে, বাম দিকে আবার হচ্ছে যে -4, দেখো -4,2,
সেই জন্য এক্স এর মান যেহেতু ঋণাত্মক সেই জন্য বাম দিকে আসছে, ওয়াইয়ের মানও যেহেতু ঋণাত্মক সেই জন্য দেখো নিচে নেমে আসছে, দেখছো? তাহলে -4, -2 বিন্দুটা কিন্তু এখানে আসতেছে। তাহলে সেক্ষেত্রে জাস্ট এই ঘরগুলো ঠিক রাখতে পারলেই তোমার কাজ শেষ। এখন তুমি লক্ষ্য করতে পারছো যে এখানে যে দেখো এডি আর হচ্ছে যে এখানকার বিসি, এডি আর হচ্ছে বিসি বিপরীত বাহু। তাহলে এই দুইটা সমান আসতে হবে যদি আয়ত হতে হয়। যদি আয়ত হতে হয় তাহলে কি হতে হবে বলো তো? এই যে এডি আর হচ্ছে এই যে বিসিটা সমান হতে হবে, এডি আর হচ্ছে বিসিটা। তারপরে হচ্ছে কি বলতো, এই যে আরেকটা বিপরীত বাহু, এই দেখো তোমার হচ্ছে সিডি বা ডিসি যেটাই বলো না কেন, সিডি আর আরেকটার বিপরীত বাহু হচ্ছে কি বলতো? এবি। সিডি আর এবিটাও তোমাকে সমান হতে হবে। ওকে, এই দুইটা। আর হচ্ছে নতুন করে কি, এটা তো তোমার সামান্তরিকের ক্ষেত্রেও হয়, যে একটু আগেও আমরা দেখলাম যে এটা সামান্তরিকের ক্ষেত্রেও কিন্তু এই যে বিপরীত বাহুগুলো সমান হয়, কিন্তু সামান্তরিকের আবার কি কর্ণগুলো সমান হয় না, আর আয়তের আবার কর্ণগুলো সমান হয়। তার মানে এখানে তোমাকে আবার কর্ণগুলো বের করে দেখতে হবে। এই দেখো কর্ণ একটা কর্ণর নাম কি হচ্ছে দেখো, বিডি। দেখছো এই যে দেখো বিডি কর্ণ চলে যাচ্ছে, এই পর্যন্ত যেতে পারবো? আচ্ছা, বিডি কর্ণ ধরে নাও, এটা সরল লেখা যাবে, সোজা একটা দাগ হবে, বিডি আর হচ্ছে এখানকার এসি, বিডি আর হচ্ছে এসি, মনে রেখো, বিডি কর্ণ আর হচ্ছে এসি কর্ণ। ওকে, এখন আমরা দেখবো যে কর্ণগুলো আদৌ সমান আসছে কিনা। আর হচ্ছে বিন্দু দূরত্ব দিয়ে বের করতে হবে। তো দেখো যে এই যে এখানকার এই যে বিডি, ওকে, এই বি থেকে ডি বিন্দুর যে দূরত্ব সেটাই কি বিডি বাহু না? দেখতে পাচ্ছ যে বিডি বাহু, তাহলে দূরত্বটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি, আমরা জানি দূরত্ব নির্ণয়ের সূত্র, এই যে দেখো তোমার হচ্ছে এই যে এখানে দেখো এবি বাহুটা বের করছে। তো দেখো বাহুটা কিভাবে বের করছে আমি সেটা দেখাই দিচ্ছি। একটা বাহু দেখলে তোমরা কিন্তু বাকিগুলা বের করতে পারবে। আচ্ছা, তাহলে দূরত্ব বের করার সূত্র হচ্ছে দেখো √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে কি বলতো, এক্স গুলার পার্থক্য বর্গ প্লাস ওয়াই গুলার পার্থক্য বর্গ। ওকে, বর্গ করে যদি যোগ করে এটা রুট করে দাও তাহলে সেক্ষেত্রে তোমার কাজ শেষ। তাহলে এখন দেখো এ বি আমি বের করতে যাচ্ছি। দেখো এ আর হচ্ছে বি, এই যে এ বিটা, যে এ বি আর হচ্ছে এখানে কিন্তু সিডি সমান আসতে হবে, কিন্তু আয়ত হতে হলে কিন্তু এটা সমান হতে হবে, বা আয়ত বা সামান্তরিকের দিকে যেতে হলে বিপরীত বাহুগুলো সমান হতে হবে। তারপর আবার কর্ণের ব্যাপারটাও আমরা দেখব। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এ বি। ওকে, তাহলে কই গেল এ আর বি, এই যে দেখো এ আর বি। তাহলে দেখো এটাকে আমি ধরে নিচ্ছি আমার, হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে আমার x1, y1 ধরে নিচ্ছি, আর এটাকে আমি ধরে নিচ্ছি x2, y2। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখো এই জাস্ট আমি এখানে মানগুলো বসাই দিই, তাহলে আমার কাজ শেষ। তার মানে কি x1 - x2, তার মানে কি যে এখানে দেখো x1 আর দেখো x2, তাহলে কি 6 - 6 হোল স্কোয়ার প্লাস y1 - y2, y1 মানে হচ্ছে কত -2, এই যে দেখো -2, আর y2 মানে হচ্ছে কত -5। এটাকেই ক্যালকুলেশন করলে দেখো তোমার অ্যান্সার আসবে কত, 7। অ্যান্সার আসবে 7। ঠিক একই রকম দেখো এই যে তোমার হচ্ছে বিপরীত বাহুগুলো কিন্তু সমান আসতেছে। তুমি একটু লক্ষ্য করে দেখো, এই সূত্র অ্যাপ্লাই করে যদি দেখো তাহলে সেক্ষেত্রে দেখবা যে তোমার বাহুগুলো কি সমান আসতেছে। ঠিক আছে? তো শুধুমাত্র যে বিপরীত বাহুগুলো সমান আসলেই যে হয়ে যাবে ব্যাপারটা মোটেও এমন না। এরপরে কি আমার কর্ণগুলো সমান আসতেছে কিনা সেটাও দেখতে হবে। তাই দেখো এ বি বাহুর সমান আসছে কি, এই যে এ বি সমান আসতেছে সিডি। ওকে, আবার বিসি সমান আসতেছে এডি। এখন আমি কর্ণগুলো দেখব। ওকে, ব্যাপারটা হচ্ছে কি, আমাকে এখন কর্ণগুলো দেখতে হবে যে কর্ণগুলোও কি সমান আসতেছে কিনা। যদি কর্ণ সমান চলে আসে তাহলে আয়ত, যদি কর্ণ সমান না আসে তাহলে সমান্তরিক। ব্যাস, ব্যাপারটা একদম। তাহলে দেখো বন্ধুরা, আমার হচ্ছে কর্ণ, দেখো এখানে হচ্ছে একটু ইয়ে ছিল, কর্ণগুলো আমি হচ্ছে লিখে দিয়েছি। তোমাদের প্রিন্টিংটা এটা হচ্ছে তোমাদের বইয়ে অবশ্যই ঠিক হয়ে আসবে, এটা নিয়ে তোমরা টেনশন করো না। জাস্ট এখানে এটা কর্ণ হবে, জাস্ট কর্ণ এসি। ওকে, কর্ণ এসি আর হচ্ছে কি কর্ণ বিডি। তো আমি দেখলাম যে আমাদের কর্ণগুলো একটা আসছে 149, √149, একটা আসছে √149। তাহলে কিন্তু আমাদের কিন্তু কর্ণগুলো মিলে গেছে। আর এখানে কিন্তু অবশ্যই আমি একক দিব দূরত্বের ক্ষেত্রে, কিন্তু অবশ্যই যে এককগুলো কিন্তু দিতে হবে। একক যদি তুমি না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরা অঙ্কটাই কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? তোমাকে কিন্তু অবশ্যই একক লিখতেই হবে। ওকে, এই এককগুলা প্রত্যেকটা ক্ষেত্রে একক লিখতে হবে, নাহলে কিন্তু নম্বর কর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কর্ণগুলো যেহেতু সমান চলে আসে তাহলে সেটা আর কিছুই না, অবশ্যই একটা আয়ত হয়ে যাবে। ওকে, এটাকে আর আয়ত হওয়ার হাত থেকে আর কেউ বাঁচাতে পারলো না, এটা হয়ে যাবে কি সরাসরি একটা আয়তক্ষেত্র। ওকে, আশা করি তোমরা হচ্ছে খ নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গ নম্বর কোশ্চেনটাতে। এখানে দেখি আমি গ নম্বর কোশ্চেনতে কি বলছে এবিসিডি চতুর্ভুজটি যে অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। কি বললো আবার,
এবিসিডি চতুর্ভুজের যে অংশটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগটা কি? চতুর্ভাগটা আবার কি? এই যে এখানে আমরা একটু লক্ষ্য করি, এই যে দেখো এখানে তুমি যদি ব্যাপারটা একটু লক্ষ্য করো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে দেখো, একটু আমি একটু জুম করে দিচ্ছি। এখন আমার এটা নিয়ে জাস্ট আলোচনা। আচ্ছা, এই যে দেখো তোমার যে চতুর্ভুজটা, এই যে দেখো এটা হলো তোমার চতুর্ভুজ। এখন চতুর্ভাগটা হচ্ছে কি? এই দেখো ঘড়িকাটা বিপরীত দিকে ঘুরে। এই দেখো পুরো সমতল ভূমিটা, আমি যে এক্স অক্ষ ওয়াই অক্ষটা আঁকছি না, পুরো সমতল ভূমিটা 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এটা দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, 4টা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এটার নামকরণটা কিভাবে হয় জানো? ঘড়িকাটার বিপরীত দিকে ঘুরে, ঘড়িকাটার বিপরীত দিকে ঘুরে। তার মানে বিপরীত দিকে যদি ঘুরো তাহলে এটা হবে তোমার, দেখো হাতের বাম থেকে যে আমি ডানের দিকে যাচ্ছি, তাহলে এটা হবে তোমার প্রথম, এটা হচ্ছে তোমার দ্বিতীয়, এটা হচ্ছে তোমার তৃতীয়, এটা হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগ। ওকে, কি হবে বলো তো? এটা হবে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ওকে, এখন তোমাকে যে ব্যাপারটা লক্ষ্য করতে হবে যে এই তৃতীয় চতুর্ভাগে বলে দিচ্ছে আমার কোশ্চেনে যে তৃতীয় চতুর্ভাগে যে অংশটুকু পড়ছে তার ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। তো তুমি এখানে যদি লক্ষ্য করে দেখো, তৃতীয় চতুর্ভাগে আমাদের যে অংশটুকু পড়ছে, আমরা দেখো এটাকে একটু, এই যে দেখো এতটুকু অংশ তৃতীয় চতুর্ভাগে পড়ছে। তাহলে এটা আমরা একটু ডট ডট দিয়ে জাস্ট তোমাদের যেন তোমরা ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারো সেই জন্য হচ্ছে এই কাজটা করা। তোমাদের কিন্তু পরীক্ষার হলে ব্যাপারটা করা লাগবে না, তোমরা শুধুমাত্র এতটুকু দেখে নাও যে এই পোর্শনটুকুর তুমি আসলে ক্ষেত্রফল বের করতে চাচ্ছ। দেখো এই পোর্শনটুকু দেখতে পাচ্ছ যে এই পোর্শনটুকু। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল যদি বের করতে হয় অবশ্যই তোমাকে শীর্ষবিন্দুগুলো জানা লাগবে। তো এখানে যে শীর্ষবিন্দুগুলো একটু চিনে নাও, শীর্ষবিন্দুগুলোও চিনে নাও। এই দেখো এটা একটা শীর্ষবিন্দু, এই দেখো এটা আবার হচ্ছে যে এটা, এই দেখো 4টা শীর্ষবিন্দু। তাহলে এই যে দেখো তৃতীয় চতুর্ভাগে যে অংশটুকু পড়ছে তার 4টা শীর্ষবিন্দুর মধ্যে 2টা তুমি জানো, একটা হচ্ছে -4, -2 জানো, আর আরেকটা হচ্ছে কি বলতো যে মূল বিন্দু স্থানাঙ্ক কত? মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়, অরিজিন 0, 0, মানে এখানে x এর মানও 0, y এর মানও 0। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা পাইলাম। আর এখন আমাদের এই যে ই বিন্দু আর এফ বিন্দুটা বের করতে হবে, যেভাবেই হোক কষ্ট করে ই বিন্দু আর এফ বিন্দু। এখন ই বিন্দু এফ বিন্দু তুমি কীভাবে পাবে? ওকে, পাওয়ার হচ্ছে যে এই ব্যাপারটা সেটা হচ্ছে এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে সেক্ষেত্রে এই যে এইখানে দেখো এই যে তোমার এই এ আর ডি দেখতে পাচ্ছ, এ আর হচ্ছে ডি, এই এডি সরলরেখাটা ওয়াই অক্ষকে ছেদ করছে বলে, এডি সরলরেখা ওয়াই অক্ষকে ছেদ করছে বলে তোমার এই এফ বিন্দু উৎপন্ন হয়েছে। আবার ঠিক একই রকম তোমার হচ্ছে এই যে এখানকার এই যে সিডি সরলরেখাটা ই বিন্দুতে ছেদ করছে বলে, দেখো এক্স অক্ষকে ছেদ করছে বলে এই ই বিন্দু উৎপন্ন হয়েছে। ওকে, এই যে ই বিন্দুটা কিভাবে পেলাম? এই যে সিডি সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করছে বলে তাই। আবার ঠিক একই রকম তোমার হচ্ছে এই যে দেখো এখানকার এই যে এডি সরলরেখাটা তোমার হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করছে বলে সেই জন্য এখানে এই এফ বিন্দুটা পাওয়া গেছে। ওকে, আচ্ছা, আশা করি আমরা হচ্ছে এতটুকু বুঝতে পেরেছি। এখন ভাই অবশ্যই ওই যে তোমার ছেদবিন্দু যদি বের করতে হয় ওয়াই অক্ষের, তাহলে সেক্ষেত্রে সরলরেখার কি বলতো সমীকরণটা জানতে হয়, সরলরেখার সমীকরণটা জানতে হয়। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে বন্ধুরা এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে দেখো এই যে আমাদের যে সরলরেখাটা আমি পাইছি, আমাদের সরলরেখার সমীকরণটা এখানে আর কষ্ট করে বের করা লাগতেছে না। কেন বের করা লাগতেছে না? এখানে খুব সুন্দর একটা ব্যাপার ঘটছে। ওকে, সেই সুন্দর ব্যাপারটা হচ্ছে কি, দেখো এখানে যে তুমি সরলরেখাটা পাচ্ছ সেটা একটু লক্ষ্য করে দেখো, সেটা না এক্স অক্ষের সমান্তরাল। লক্ষ্য করো, দেখো এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল যাচ্ছে। ওকে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো সরলরেখা হয় তাহলে দেখো আরেকটা তোমার হচ্ছে বোঝার উপায় আছে। দেখো যে এখানকার ওয়াইয়ের মানগুলো, দেখো ওয়াইয়ের মানগুলো এখানেও যা, আবার দেখো এই বিন্দুতেও ওয়াইয়ের মানটা 1। তো এরকম যদি কখনো তুমি দেখতে পাও, লক্ষ্য করো, তাহলে সেক্ষেত্রে তুমি ধরে নিবে যেটা অবশ্যই কি বলো তো এক্স অক্ষের সমান্তরাল, কারণ এই বিন্দু একদম এক হচ্ছে। ওকে, দেখো এখানকার এই যে ওয়াইয়ের মানগুলো এখানে সেম, তার মানে এখানে ওয়াই অক্ষ বরাবর -2, এখানেও কি বলতো -2। তার মানে যদি দুইটার সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, দেখো এই যে বলো যে ভাই এক্স অক্ষ কি সরলরেখা, এক্স অক্ষ একটা সরলরেখা। দেখো এটা অবশ্যই দেখো একদম সোজা হয়, কখনো যে বাঁকা এমন মনে যায় না। তাহলে এক্স অক্ষ একটা সরলরেখা কিন্তু, তাহলে এই যে দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয়, মধ্যবর্তী দূরত্বটা যদি সমান হয় তাহলে কি বলবে বলো তো? এদেরকেই বলবে হচ্ছে সমান্তরাল। তাহলে দেখো এখান থেকেও দেখো যে -2, দেখছো 2,
এইখান থেকেও দেখো 2, দেখছো 2, দেখো এই যে এটাও 2, আবার কি বলো তো এইটাও হচ্ছে কি 2। তাহলে এটা অবশ্যই কি হবে বলো তো এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে, যে নিচেরটা। ওকে, মানে দুইটা সরলরেখা সমান্তরাল হবে। তো সমান্তরাল সরলরেখা হলে ভাইয়া এত কিছু বোঝাচ্ছেন, সরলরেখা হলে লাভটা কি? লাভ আছে ভাইয়া, অনেক বড় একটা লাভ আছে। সেটা হচ্ছে দেখো এখানে আমি ডিরেক্ট লিখে দিব, এটা যদিও চলে যাবে, তোমরা দরকার একটা স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা হচ্ছে আমি এখানে বলতে চাচ্ছি যে এডি সরলরেখাটা, দেখো এডি সরলরেখাটা, এডি সরলরেখা রেখা কার সমান্তরাল বলো তো? এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। ওকে, সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, সমান্তরাল এবং আরেকটা বিন্দুগামী আছে, বুঝছো? আরেকটা বিন্দুগামী, দেখো কি বিন্দুগামী, এই দেখো তোমার হচ্ছে -4, -2 বলতে পারো, বা 6, -2 বলতে পারো। তাহলে ধরো আমি বললাম -4, -2 বিন্দুগামী। ওকে, মাইনাস যে কোনো একটা ধরলেই হবে, যে কোনো একটা ধরলে হবে। এখানে ওয়াইয়ের মানটা ইম্পর্টেন্ট, এক্স এর মান ইম্পর্টেন্ট না, ওয়াইয়ের মানটা ইম্পর্টেন্ট। তো ওয়াইয়ের দুটা মান কিন্তু সমান, দুই জায়গায় সমান। এখানেও তুমি যদি এটাও নিতা তাও দেখো ওয়াইয়ের মান কত, -2ই হইতো কিন্তু। ওকে, তো সেজন্য যেটা নাও, এত বিন্দুগামী বলছো। আচ্ছা ঠিক আছে, এত বিন্দুগামী, তাহলে লাভ কি হয়েছে আমার ভাইয়া? যে কোনো একটা সরলরেখার সমীকরণ, যদি সরলরেখার সমীকরণটা এই যে দেখো, বা সরলরেখাটা যদি পুরোপুরি এই যে এক্স অক্ষের সমান্তরাল হতে হয়, তাহলে সেই সমীকরণটা দেখতে হবে জাস্ট ওয়াই ইকুয়ালস টু সামথিং হবে। কি বললাম? ওয়াই ইকুয়ালস টু জাস্ট একটা মান হবে। ওকে, ওয়াই ইকুয়ালস টু একটা মান। আর তোমরা যে ভাই কীভাবে এই ওয়াই ইকুয়ালস টু একটা মান হলো? ধরো আমি এই সমীকরণটা বললাম ওয়াই ইকুয়ালস টু -2 বললাম, কারণ এখানে আমার ওয়াইয়ের মান কত? -2, প্রত্যেকটা জায়গায় ওয়াইয়ের মান -2, এখানেও -2, এখানেও -2। তাই একবার বুঝে গেলে এখানে কিন্তু তোমার আর ক্যালকুলেশন ওয়াইজ কোনো সমস্যাই থাকবে না। জাস্ট ব্যাপারটা বুঝে নাও, একটু ব্যাপারটা বুঝে নাও। ওয়াই ইকুয়ালস টু -2, এবার এখানে একটু লক্ষ্য করো যে ওয়াই ইকুয়ালস টু -2 কীভাবে এক্স অক্ষের সমান্তরাল হয়। তাহলে দেখো এটাকে আমি একটু এইভাবে লিখতে পারি না? বলো পারি কি না? অবশ্যই পারেন স্যার। তাহলে এটা কিন্তু লেখা যাচ্ছে। ওকে, তাহলে কি হবে বলি তো? এই দেখো ভাই একটু বুঝে নাও, হ্যাঁ একটু বুঝে নাও, তাহলে দেখবা আর ব্যাপারগুলো তোমার অসুবিধা হবে না। ওকে, তোমার হচ্ছে অঙ্কটা বড় না, তুমি জাস্ট বোঝানোর জন্য, ব্যাপারটা একটু নতুন তো, জাস্ট বোঝানোর জন্য আমি একটু বলি। দেখো এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান। তাহলে এখন বলো, আমি যখন একটা বিন্দুগুলো বসাবো তখন দেখো এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? -2, -2 বসাও। দেখো আচ্ছা এটাকে এটা লেখা যায় কিন্তু, দেখো 0 × x মানে তো 0ই ভাই, 0ই। তাহলে এটা আর এটা লেখা যায় কিন্তু। তাহলে এক্স এর মান 1 বসাও, ওয়াই এর মান -2, এক্স এর মান যদি 2ও বসাও ওয়াই এর মান -2, কারণ 0-এর সাথে গুণ হচ্ছে। এটা যদি -1 বসাও তাও -2, -2 বসাও তাও কি -2ই হবে। তাহলে সেক্ষেত্রে এইবার দেখো বিন্দুগুলো বসালে দেখো কেমন একটা ব্যাপার হয়। এই দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষের, এই যে এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে। দেখো ওয়াই ইকুয়ালস টু সামথিং, মানে সেই সামথিংটা আবার কি? দেখো ওয়াই এর মানটা, মানে যে দুই পাশে যে ওয়াইয়ের মানটা থাকে প্রত্যেকটা জায়গায় ওয়াইয়ের মান যে -2 -2 করা হবে। এখানেও ওয়াইয়ের মান প্রত্যেকটা জায়গায় -2 -2 -2। ওকে, এই যে দেখো -2 -2 হলে এক্স এর মান যখন 1, মানে 1 মানে যে পজিটিভ দিকে, ওয়াইয়ের মান কত? -2, মানে নিচে। এক্স এর মান যখন 2 তখনও ওয়াইয়ের মান -2, এক্স এর মান যখন -1 তখনও -2, যখন -2 তখনও -2, যে নিচে। যদি যোগ করে দাও তাহলে দেখো এই যে তুমি এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পেয়ে যাচ্ছ, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। ওকে, যেটা হচ্ছে যে মাত্র আমরা বললাম। তাহলে এইখানে জাস্ট ওয়াই ইকুয়ালস টু সামথিং হওয়া মানেই হচ্ছে কি হবে বলতো? এক্স অক্ষের সমান্তরাল। এখন সেই সামথিংটা কি হবে এটা কিন্তু বুঝে নিও। ওকে, বুঝে নিও ব্যাপারটা। সেই সামথিংটা কি হবে? এই যে দেখো এই মানটা, এখানে ওয়াইয়ের যে মানটা থাকবে, দেখো এখানেও -2, এখানেও -2। তাহলে এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এখন তাহলে ওয়াই ইকুয়ালস টু -2 হলো। তাহলে সেই ক্ষেত্রে যে এই বিন্দুতে বলো, এই বিন্দুতে ওয়াইয়ের মান কত হবে? এই বিন্দুতে ওয়াইয়ের মান কত? -2, আর এক্স এর মান তো জানোই, ওয়াই অক্ষে এক্স এর মান কত? দেখো এই বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষে এক্স এর মান কত হয়? 0 হয়। এটা আমরা জানি যে ওয়াই অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে তার এক্স এর মান কত হবে বলো তো? 0 হবে। ঠিক আছে, তাহলে 0, -2। ঠিক আছে, এরপরে ঠিক একই রকম দেখো এইটা আর এখন আর দেখানো লাগবে না। এটা দেখো তোমার হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে যে এখানে জাস্ট লিখতে হবে যে তোমার এখানে কোনটা ওয়াই অক্ষের সমান্তরাল? এই যে তোমার হচ্ছে সিডিটা, সিডি সরলরেখা কার সমান্তরাল বলতো? ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়
তাহলে আর এবং কোন বিন্দুগামী, দেখো এখানে আবার এক্স ইকুয়ালস টু, দেখো এখানে যেরকম ওয়াই ইকুয়ালস টু সামথিং হয়, আর হচ্ছে এটা কি হবে বলো তো, এক্স ইকুয়ালস টু সামথিং হবে। দেখো এই যে এক্স ইকুয়ালস টু, দেখছো এই যে এখানে এক্স এর মানটা সমান প্রত্যেকটা ক্ষেত্রে। এটা হচ্ছে কার সমান্তরাল হয়েছে বলো তো, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল হয়েছে। তার মানে এখান থেকে দূরত্ব 4, এই দেখছো এখান থেকে দূরত্ব হচ্ছে কত 4, আবার এই যে নিচে থেকেও দূরত্ব কত হচ্ছে বলো তো 4 হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই দূরত্বটা কিন্তু সমানই। ওকে, তাহলে -4 যেহেতু, তাহলে এখানে কি হবে বলো তো, এক্স ইকুয়ালস টু -4। আচ্ছা কোন বিন্দুগামী, -4,5 ধরে নিলাম, এখানে এক্স এর মানটা জরুরি, যে কোন বিন্দুগামী, -4,5 বিন্দুগামী। ঠিক আছে, বিন্দুগামী। তাহলে এত বিন্দু দিয়ে গেলে এক্স এর মান কত হবে বলো তো, এক্স এর মানটা হচ্ছে তোমার -4। তাহলে এখানে এটা এক্স ইকুয়ালস টু সামথিং, সেই সামথিংটা হচ্ছে কি -4, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় এক্স এর মান কত -4, এখানে এক্স এর মান কত হবে বলতো -4 হবে। ওকে, -4, ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমার এক্স এর মান -4, এক্স এর মান হবে হচ্ছে -4, আর ওয়াই এর মান কত 0, কারণ আমরা জানি এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে, এইখানে ওয়াই এর মানটা কত হবে বলতো 0 হবে। ওকে, এক্স অক্ষে ওয়াই এর মান হবে 0, আর এটা হবে কি -4, আর এটা কত ছিল বলতো তোমার 0, -2। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এই দেখো এই চারটা বিন্দু পেয়ে গেছি, এটাও হচ্ছে 0, 0। এখন এই চারটা বিন্দু জানলে আমরা সরলরেখা, এই যে তোমার সরলরেখা বলতেছি, এই যে তোমার চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিন্তু খুব সুন্দরভাবে বের করে ফেলতে পারবো। তাহলে এখানে জাস্ট লিখে দিব, এই দেখো এখানে লেখা আছে, দেখো ছেদবিন্দুগুলা। ঠিক আছে, ছেদবিন্দু একটা হচ্ছে x ইকুয়ালস টু -4, সেই জন্য এটা y ইকুয়ালস টু -2। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলা দিয়ে, দেখো এটা ই বিন্দু, এটা হলো এফ বিন্দু। তাহলে বিন্দু যদি আমি চারটা জানি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরি, তাহলে সেই ক্ষেত্রে একটা পাবো কি বলতো, এই যে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আবার কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে বলতে বোঝাচ্ছি যে দেখো এই বিন্দু থেকে শুরু করে প্রথমে এখানে, তারপরে এখানে, তারপর দেখো এখানে, তারপরে যে বিন্দু, দেখো এটা কি চতুর্ভুজ হলো না কিন্তু, যতক্ষণ না তুমি আবার এই প্রথম বিন্দুতে ফিরে যাচ্ছ, তুমি কিন্তু চতুর্ভুজ পাবে না। ওকে, তাহলে তোমাকে কিন্তু যাত্রা শুরু করে এখান থেকে প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে আবার এখানে আসতে হবে, এরপরে তোমাকে আবার নতুন বিন্দুতে, মানে প্রথম বিন্দুটাতে ফিরে যেতে হবে, তাহলেই হবে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরা। এখন তুমি একটু দেখে নিও যে প্রথমে ও, তারপরে ই, তারপরে ডি, তারপর হচ্ছে এফ এ আমরা যাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো বিন্দুগুলা, এই যে দেখছো বিন্দুগুলা হচ্ছে তোমার প্রথমে দেখো ও হচ্ছে কি মূল বিন্দু 0, 0, উপরে সবসময় হবে এক্স এর মান, নিচে হবে কি ওয়াই এর মান। তাহলে এই যে দেখো এটা হচ্ছে এক্স এর মান, উপরে সবগুলো এক্স এর মান, দেখো উপরে 0, 0, -4, 0, তারপরে ডি হচ্ছে কি -4, 2, তারপরে ছিল হচ্ছে আমাদের আরেকটা বিন্দু ছিল এফ হচ্ছে কি 0, -2। তাহলে দেখো এক্স এর মান, তারপর যে বিন্দু থেকে শুরু করছি সেই বিন্দুটা আবার লিখতে হয়। এরপরে কি, এই যে নির্ণায়ক সাইন, এটা কিন্তু এই যে তোমার সমান সমান যে দাগটা দেখতেছো, এটা অ্যাকচুয়ালি কি বলতো নির্ণায়ক সাইন। এই নির্ণায়ক সাইনের কাজ কি, যখনই আমি নির্ণায়কটা তুলে দিব, আমি এই দেখো এই লাইনটার আগের লাইনটা একটু করে দিচ্ছি তোমাদের জন্য, সেটা হচ্ছে দেখো এই দেখো তোমার একটা গল্পের মতন, দেখো যে গল্পটা তোমার সফলতার গল্প, যেটা ব্যর্থতা দিয়ে শুরু হয়। ব্যর্থতা মানে কি বলতো, এই যে তোমার নিচে, উপর থেকে নিচের দিকে যাবে, দেখছো উপর দিকে নিচের থেকে যাচ্ছে। তাহলে এটা যদি মানে এভাবে আড়াআড়ি গুণ করতে হবে, এই গল্পটা বলার কারণটাই হচ্ছে এটা, যেন তোমার সিকোয়েন্সটা মনে থাকে, যে উপর থেকে নিচের দিকে যাবে প্রথমে। তাহলে 0 × 0, -এ প্লাস 4 × 8, আবার -এ প্লাস 4 × 8, তারপরে 0 × 0। ঠিক আছে, এরপরে মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এরপরে দেখো এই যে দেখো নিচ থেকে যে উপরে যাবো, নিচ থেকে উপরের দিকে, মাইনাস দিয়ে একটা পজ নিব, মানে একটু থামবো, থেমে যে দেখো এইভাবে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। তাহলে এটা কত হচ্ছে বলো তো, 0 × -4, 0 হবে, প্লাস 0 × -4, 0, হ্যাঁ সবগুলো 0 হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো তোমরা এভাবে মনে রেখো যে যতগুলো 0-এর সাথে গুণ হবে সবগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে শুধু জাস্ট যে 8 + 8 থাকতেছে, which is equals to 16। এই যে দেখো হাফ × 16। এখন তোমার হচ্ছে 2 হাফ দিয়ে গুণ, মানে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8 বর্গ একক। আশা করি তোমরা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো বন্ধুরা। যেখানে মেইনলি বোঝা যে বিষয়টা ছিল সেটা হচ্ছে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল আর এক্স অক্ষের সমান্তরাল, যেটা দেখো এদের মধ্যবর্তী দূরত্ব, আবারও বলতেছি এদের মধ্যবর্তী দূরত্বটা সমান, দেখছো এখানেও -2, এখানেও -2, তাহলে অতএব এখান থেকে এখানেও কত হবে বলতো -2ই হবে। ও ঠিক একই রকম, এখান থেকে দেখো এক্স অক্ষের দূরত্ব -4, এখানেও দেখো এক্স অক্ষের দূরত্ব -4, তার মানে এখানেও তোমার 4, এখানেও 4।
তাহলে সেক্ষেত্রে এই দূরত্বটা কত হবে, কত -4 হবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল হলে এই ব্যাপারগুলো একটু ইজি হয়ে যায়, নাহলে কিন্তু আমাদের সমীকরণ বের করে ছেদবিন্দু বের করা লাগতো। ওকে, আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।